আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো 1970 সনের এক বিশেষ স্মৃতি নিয়ে। কারণ এইসব স্মৃতিগুলো মাথায় আছে এই কারণে, তো সময় বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটছে এই কারণে জিনিসগুলো মাথায় রয়ে গেছে। সেই 70 সনে আমাদের সেই পাঠশালায় বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। সেইটা ওই ওই সময় আমাদের পাঠশালার মাস্টার ছিলেন আব্দুল খালেক হাওলাদার। উনি আমাদের পার্শ্ববর্তী পাড়া আকন বাড়ির আবার জামাতা ছিলেন। সেই হিসেবে এলাকার জামাই, আবার ওই বাড়ির এক ছেলে, তার নাম ছিল মোহাম্মদ আইব আলী আকন। তাকে আবার কেউ কেউ শখ করে সরকার বলে সম্বোধন করত। ওরা ছোটোবেলা থেকে তাকে সবাই সরকার সরকার বলতো। সরকার নামে সে এখনও অনেকে তার ওই মূল নাম হারিয়ে গিয়ে ওই সরকার নামে ব্যাপক প্রচলিত। তো উনিও ওই মাস্টারের, যেহেতু তার শ্বশুরবাড়ির ছেলে, তো সেই হিসেবে সম্পর্কে সেই জামাই হয়। তারপরও তার সাথে তার খুব বন্ধুত্ব ছিল। এখন ওই পুরস্কার অনুষ্ঠানে যে ভলান্টিয়ারি করা, ক্রীড়া প্রতিযোগিতার সেই পুরস্কার অনুষ্ঠান বা অনুষ্ঠান পরিচালনা করা, সেখানে ভলান্টিয়ার করার জন্য হায়দার আলী হাওলাদার, আবুল হোসেন হাওলাদার, আইয়ুব আলী আকন আর মূলত এই তিনজনেই ভলান্টিয়ারি করার আগ্রহী ছিল বেশি, এবং তারাই ওই অনুষ্ঠানটা পরিচালনা করেছেন। এখন এখানে বাকপটু ছিল সেই হায়দার আলী, তবে তার সাথে আর একটা লোকের নাম না বললেই নয়, সে মুসাবাই। মুসাবাই ছিল অসম্ভব মানে বাকপটুর লোক। মুসা হাওলাদার ওই একই বাড়ি, হায়দার আলী, ওই খালেক স্যার আর ওই মুসাবাই একই বাড়ির ছেলে। এখন ওখানে ওই খালেক স্যারের মেয়ে ওই পাঠশালায় পড়তো, আর ওদিকে হাওলাদার বাড়ির হেমায়েত, তার বড় বোন জবেদা খাতুন, আর একজন ছিল রাজিয়া। এদিকে আকন বাড়ির ছিল মনোয়ারা খাতুন। এরা তো তখন সিনিয়র ছিল ক্লাসে। এখন পুরস্কার ওখানে খেলা ছিল বিস্কুট ঝুলিয়ে রাখা, বিস্কুট খেলা যাকে বলা হয়, ছেলেদের মোরগ লড়াই, তারপরে সেই হাড়ি ভাঙ্গা, চোখ বেঁধে হাড়ি ভাঙ্গে, তারপরে দৌড়, লাভ, এরকম অনেকগুলাই ছেলেদের মেয়েদের মিলে অনেকগুলা। সাধারণত যে অনুষ্ঠানগুলো সাজানো হয় প্রক্রিয়ায় ওই সময় প্রচলিত এগুলোই অনুষ্ঠিত হয়েছে। এখন পুরস্কার বিতরণ ছিল, প্রথম পুরস্কার ছিল একটা খেলায় একটা পানির জগ। তাই পানির জগ থেকে শুরু করে নিচে একেবারে সেই সান্ত্বনা পুরস্কার, সেই চিরুনি এবং ওই যে বাঁশি পর্যন্ত ছিল, সে আমার মনে আছে। যেমন আমরাই ছোটোখাটো একটা খেলায় অংশগ্রহণ করে আমরা বাঁশি পেয়েছি, ওইটাই আনন্দ। তো এই আনন্দ বেশি সময় রয় নাই। ওই ওই খেলার ভিতরেই এই মনোরা খাতুন কোনো পুরস্কার পায় না, এই জন্য তার সেই মানে প্রথম হয় নাই, দ্বিতীয় বা তৃতীয় হয়েছিল, কিন্তু তাতেই তার খুব কষ্ট, সেই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। এখন তো সে ওই আকন বাড়ির মাস্টার, তো সেই ওই বাড়িরই জামাই। আর ওই মনোরা খাতুন সেও তার সম্পর্কে যে ফুফু শাশুড়ি, যদিও বয়সে ছোটো, কিন্তু তার বড় ভাইয়ের মেয়ে কি বিয়ে করছেন উনি। এখন তাকে তার কান্না থামানোর জন্য তাকে পুরস্কার দিয়েছে, সান্ত্বনা পুরস্কার দিয়েছে তাকে, এটা আমার মনে আছে। ওই কান্নাকারির জন্যই এই সিনটা আমার বেশি মনে আছে। যাই হোক, এই অনুষ্ঠান ওই আনন্দ করতে করে যখন সন্ধ্যা হয়েছে,
তখন তো আমি আমার 2টা গরু ছিল। আমাদের ছোটোবেলা থেকে আমরা দুধ খাইতাম আর কি, এটা একেবারে কন্টিনিউ দুধ থাকতো। যখন কোনো গরু গাভী দুধের গাভী মানে মাস পিরিয়ডে গ্যাপ পড়তো, ওই সময় আবার এই যারা গ্রামে দুধ ফেরি করে বেছে তাদের কাছ থেকে আবার দৈনিক হিসাবে নিতাম। যাই হোক, এটা বললাম এই কারণে, এই 2টো গরু মাঠে ঘাস খাওয়ার জন্য রেখে আসছি, কিন্তু কোনো কারণে ওই সন্ধ্যা বেশি হয়েছে এই কারণে ওই গরু হয়তো ছটফটানি করছে, করে এক পর্যায়ে তার বাদন উগলে ফেলছে। তো ওখানে পাশের কারো জমিতে হয়তো ফসলের মুখ দিয়েছে, মুখ ডাইল বাইচে দিয়ে গেছো, ওই নিয়ে খোয়ারে দিয়ে দিয়েছে ওই মালিক, ওই ফসলের মালিক। এখন আমরা তো এদিক ওদিক খুঁজি, যখন পাই নাই বাড়িতে গেলাম, যে বাড়িতেও যায় নাই। অনেক সময় গরু ছাড়িয়ে দিলে সেই বাড়িতে যায়, এরা সাধারণত গরু ছাগল যায় সন্ধ্যা হইলে। তো বাড়ি থেকেও যখন যায় না তখন তো ভয় ধরছে যে কী হবে, আমি ছোটো মানুষ। এখন শুধু আমারই না, আরও 2-3জনের গরু নিয়েছে। এর ভিতরে দক্ষিণের বাড়ির এই কাদিমুল্লাহ, তার বড় ছেলের নাম শাহ আলম, দেখি উনিও সেই গরু খুঁজতেছে। আবার এদিকে মাধব মিস্ত্রি, জগদীশ খরাতি, আবার ওদিকে এই সম্ভবত এটা 3-4জনের গরু আর কি ওই দিন নিছে। সবাই আমরা এক হয়েছি। এখন গরু আনতে যাওয়ার জন্য আমরা সবাই সেই গেলাম পশ্চিমকান্দা রিয়াজউদ্দিন হাওলাদারের বাড়িতে। রিয়াজউদ্দিন হাওলাদার আবার ওই আকন বাড়ির জামাই, কিন্তু ওনার খোয়ার না, খোয়ার হয়েছে ওনার বড় ভাই আফাজউদ্দিন হাওলাদার। উনি সরকারের কাছ থেকে খোয়ারের বরাদ্দ আনছে, এই জন্য উনি খোয়ার পরিচালনা করে। এবং গরুর জন্য ছিল জরিমানা ছিল 1 টাকা, ছাগলের জন্য ছিল 25 পয়সা। এখন আমি তাড়াতাড়ি গিয়া আমার মার কাছ থেকে টাকা নেই, নিয়ে ওদের সাথে একাত্রে আমি খোয়ারে গরু আনতে চাই। এখন যখন খোয়ারের ছোট, আমি ওই দলের ভিতরে আমি ছোট, আর বাকি 2জন ইমিডিয়েট আমার বড়, আর 1জন ভালো বয়স্ক মানে বিবাহিত। এখন ওই খোয়ারের বাড়ির কাছাকাছি গিয়া আমি ভয়তে আর যাই না, মনে করছি যে ওই বাড়িতে গেলে আমার গরু খোয়ারে আনছে, হয়তো ভয়তে আমারও হয়তো ওই খোয়ারে ভরবে, আমারও আটকাই ফেলতে পারে। এই জন্য আমি ওদের কাছে বললাম আমি আর যাবো না, তোমরা আমার গরু 2টাও নিয়ে এসো, এই টাকা নাও। আমি ওরা বলছে এখানে তুই ভয়তে থাকতে পারবি? আমি বললাম পারবো। আমার ধারণা ছিল যে ওই বাড়িটাতে তো লাইট জ্বলে দেখতেছে, মানে বাতি, গ্রামে তো আর লাইট নেই, বাতি জ্বলে। 100 গাছ দূরে যদি আমি থাকি, 100 গাছ বা 50 গাছ দূরে আমি থাকি, তাহলে তার আমার সমস্যা নেই, আমি তো বাড়িতে বাতি জ্বলতে দেখতেছি। এরকম একটা তখন ওই উপস্থিত বুদ্ধি, তোরা যাবে আর নিয়ে আসবে, এইটুকু সময় আমি সাহস করে দিয়েছি। আর ছোটোবেলা থেকে আমি একটু সাহসী ছিলাম আর কি, ভূত প্রেতে তেমন একটা মানতাম না। তারপরে তো আপনাদেরকে বলছিলাম একবার ওই সেই সন্তোষের মরণে সেই একটা ভূতের মতো দেখছিলাম, তো সেটা তো আর ওই রকম ভূত নাকি বুঝি নাই। ওই তা মনে করছিলাম কোনো বোরকা পরা মহিলা, যাই হোক, তো সন্তোষ মারাই গেল। সরি। এখন ওই বাড়ি তোরা যখন গেছে, আমি তো ল্যাম্পের দিক তাকাই রয়েছি, যারা গরু এখন নিয়ে আসবে, হঠাৎ করে ওই ল্যাম্প নিয়ে ওরা ওই খোয়ারে চলে গেছে। এখন তো আর ল্যাম্প দেখিনি আমি, আমার ধরছে ভয়তে যে ফাঁকা মাঠে। এখন এমন অবস্থা হয়েছে যে আমি ওই বাড়ির দিকেও যাইতে সাহস পাই না, আবার পিছনের দিকে আসতে সাহস পাই না, ডাইনি বাইক মানে কোনো দিকে যাইতে সাহস পাই না। এরকমটা হঠাৎ করে তখন আচমকা বাতিটা আড়াল হয়ে গেছে, আর কোনো বাতি দেখি না, তখন একটু ভয় লাগছে। যাই হোক, এইভাবে মানে এটা নিজে বোকামি আর কি, নিজে একটা কী করলাম, ওরাও আসে না, তো ওখানে আর কি ঝগড়া হইতেছে না, আরও কিছু সমস্যা হয়েছে। এই ভাবতে ভাবতে হঠাৎ 2টা সাদা গরু, আমার গরুটা ছিল সাদা রঙের, একটা গরু আর একটা তার বাচ্চা,
বাচ্চা হলো সে একটু বড় সড়ো বাচ্চা আসতে, বড়টা তখন গাভিন ছিল, বাচ্চাটা বেশ বড় হয়েছে, তখন দুধ হয়। এখন আমার সামনে এসে সেই জমির আইলের মাটি রে সামনে দুই পা দিয়ে আশ্রাইতেছে আর ফোস ফোস শব্দ করতেছে। আমি এবার হাত বাড়াইছি ধরার জন্য, যাই দাঁড়া। আমি মনে করছি যে গরু ওই বাড়িতে হয়তো ছাড়ছে, আমার গরু দুটো হয়তো আগে দৌড়েই আসছে, এই জন্য আমি হাত দিয়ে ধরতে গেছি। এখন দেখি যে কয়েক কদম পিছনে চলে গেছে। আমি আবার একটু আগাইছি, আবার দেখি গরু ফেরত আসছে, আবার এসে এরকম সামনে মাটি আশ্রায় আর ফসফস শব্দ করে, আবার গুঁতে দেওয়ার মতো একটা তাড়া করে। আমি আমার নিজস্ব ভাষায় গরু থেকে যে ভাষায় বস করানো হয় ওই রকম দাঁড়া দাঁড়া, এই আয়, এরকম করতেছি। এর ভিতরেই ওরা গরু নিয়ে নামছে, নামে আমাকে ডাক দিছে। যখনই ডাক দিছে ওই মুহূর্তে আমার সামনের গরু দুটা লেজ জায়গায় প্রচণ্ড দৌড় পাকা মারের দিকে। তখন আমি ওদেরকে বলি যে আমার গরু ছেড়ে দিয়েছো কেন? হ্যাঁ, এটা আইয়া এরকম কী করতেছে। ওইদের ভিতর দলের ভিতর তখন এই মাধব ছেলেটা বলে যে কোথায় ছাড়লাম, এই দিই তোর গরু। তখন আমি ভয় পাইছি যে তাহলে আমি এতক্ষণ কী দেখলাম। এই ছিল আমার জীবনে ভূতের উপস্থিতি প্রথম। তখন আমি অনুমান করছি যে মানুষের ভূত প্রেত বলে, আমি বিশ্বাস করি না, আবার আংশিক করি, কিন্তু ভূতের উপস্থিতিতে কোনো দিন দেখি নাই, এই প্রথম দেখলাম। তাহলে তখন থেকে ভূতের বিশ্বাস শুরু করছি, যদিও ভীত হই নাই কখনো। রাস্তাঘাটে রাত্রিবেলা চলাচল করছি, ভয় পাই নাই, কিন্তু ভূতের উপস্থিতি যে আছে এটা টের পাইছি, এবং পরবর্তীতে আরও বেশ কয়েকবার এরকম ভূতের কবলে পড়ছি। সেটা পালাক্রমে আসবে। তো এখন গরু নিয়ে তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পরে গরু রাখছি, রাখার পরে তখন আমার মা করছে কি, সেই যখন শুনছে ওরা বলতেছে যে ওরে আজকে ভাত খাওয়াইও না, এরকমও গরু দেখছে, এই একটা সমস্যা হবে, তখন আমার কেমন নয় ভয় আরও বাড়ছে। মানে ওই দিনের জন্য ভয়টা বাড়ছে আর কি, ছোটো মানুষ। তখন আমার মা ওই যে লোহা এগুলো আগুনে পোড়া যায়, ওই আবার পানির ভিতরে সুবাই ধরে, ওই পানিটা খাওয়াইলো। আর টোটালি রাত্রে আমার ভাত দিল না, কারণ ওই যে বললাম গ্রাম অঞ্চলে একটা আছে, প্রবাদ আছে, ভূত পেতে হইলে দিন ভাত খাওয়া যাবে না, খাইলে ওই খাবারের সাথে নাকি ভূত শরীরে ঢুকে যায়। আর যদি ওইরকম না খায় তাহলে মোটামুটি ওই বাড়ি থেকেই যায়, ভয়টা হয়তো দিন পর কাটিয়ে যায়। এবং কেউ যদি হঠাৎ কেউ ভয় পায় তাহলে তারা মুরব্বীরা তাকে চরথাপন মারে, তাহলে ভূতের ভয় চলে যায়। আবার আমার দাদিকে দেখতাম যে কোনো ওই হঠাৎ যদি ঝরঝর করে বাতাস আসতো গ্রামে, তখন দেখা গেলো যে ওই মাথায় আতদের ডাকতো, তারপর বুকে ফু দিত, এইসব ছোটোবেলা দেখছি। এখন এই অবস্থার মধ্যে পরদিন আমরা ওই পাড়ায় সবার মুখে মুখে এই কথাটা চলতেছিল। এখন পাড়ার লোকেরা ওই আমার ওই সব নিয়ে কীভাবে দেখলাম, কেমন দেখলাম, এখন আমি তো যেভাবে বলছি কেউ বিশ্বাস করে কেউ করে না। যে করে তার সাথে আরও একটু মজা করে বলি, আর যে করে না তার উপর আমার রাগ হইতেছিল, কারণ আমি তো প্র্যাকটিক্যালি দেখছি। এখন এটা তো আমি নিজে বিশ্বাস করতে পারি না, যার জন্য তাদের উপর বিরক্ত হই। তখন তাদেরকে গালিগালাজ করি যে তোদের বেলা যদি গর্ত যায় বুঝদি, এটা সেটা। তো এই অবস্থা করে দেখ, আমি ওই বেলায় আর কোনো অসুখ বিসুখ হয় নাই, তবে ওই ঘটনাটা বেশ কিছুদিন মাথায় ছিল। এবং কিছুদিন সন্ধ্যার পরে আমি রাস্তাঘাটে বেরোই নাই, ভাবছি যে যেহেতু আমাকে দেখছে বা আমার ওই দিন আক্রমণ করতে চাইছে, এখন যদি আমি এই অবস্থায় রাত বিরাতে রাস্তাঘাটে থাকি বা বাড়ির উঠানে একে একে থাকি, বিশেষ করে অমাবস্যার সময়, তাহলে তো আবার ঢুকতে পারে শরীরে। এগুলো ছোটোবেলার কথা। তো এগুলো ওই দিনের স্মৃতি, এই বিষাদময় স্মৃতি এবং ব্যাড এক্সপিরিয়েন্স আমরা তাহলে বলি সে ওই দিনটাই। আর তখন তো সেই দেশে এক প্রকার
নির্বাচনী চলতেছে, ড্রামাটাও চলতেছে। সেটা আপনাকে আগের পর্বে বলছিলাম। সেই আমাদের এলাকার যে নেতা ছিল সেই সেলিম ভাই, আবুল ভাই, শেখদের বাড়ির সেলিম শেখদের, আবুল শেখদের, এরা দুজন মরছিল, আলাল গাজী, আব্দুল মান্নান গাজী, এরাই ছিল। পরবর্তীতে কেউ হয়েছিলেন চেয়ারম্যান, কেউ ছিলেন চেয়ারম্যান প্রার্থী। আর আবুল শেখদার এবং সেলিম শেখদার তারা সমাজসেবক হিসেবে তাদের সারা জীবন পার করে গেছেন। এবং দেখা গেলো যে সেই বঙ্গবন্ধু ৭৫-এর পর তো তারা আর ব্যাকওয়ার্ডে চলে গেছিলেন সবাই। তারপরে সেই আব্দুল মান্নান হাওলাদার, সেও ওই ঢাকায় জিগেরে বাড়ি করে ওখানে বসবাস করা শুরু করলেন। কিছুদিন পর কিছুদিন জেলও খাটছিলেন। তারপর পরবর্তীতে আমাদের এলাকায় আবার সেই আলতাফ হোসেন ভুলু নামে এক নেতাকে দিয়েছিলেন। উনি আর রাজনীতিতে আর পরে আর জড়িত হন নাই। আব্দুল মান্নান হাওলাদার, যার কথা আগে বলছিলাম, পরবর্তীতে নেতা ছিলেন আলতাফ হোসেন ভুলু। দেখে তো স্বাধীনের পরের কথা। আসসালামু আলাইকুম।